স্কুল কলেজে পড়াশোনা চলাকালীন ছেলেরা কতই না বদমাইশি করে থাকে। বিশেষ করে গ্রামগঞ্জের ছেলেদের একটা কমন বদমাইশি হলো অন্য লোকের গাছের ফল চুরি করে খাওয়া, রাতের অন্ধকারে দল বেঁধে বাগানে যাওয়া এবং গাছে উঠে ফল পাড়া। এইসব করতে গিয়ে অনেক সময় অনেক বিপদেও পড়তে হয়। ঝোড় জঙ্গলে সাপ পোকার ভয়, আর তার সাথে সাথে থাকে রাতের অন্ধকারে ভূতের ভয়। এমনই একটি সত্য ভৌতিক ঘটনা নিয়ে আমাদের আজকের গল্প। ঘটনাটি পাঠিয়েছে হারেজ খান, যে আমাদের চ্যানেলের অনেক পুরনো দর্শক, এবং এর আগেও সে আমাদেরকে অনেক গল্প পাঠিয়েছিল, যে গল্পগুলো ভিডিও তৈরি করে আমি দর্শক বন্ধু মানে আপনাদেরকে দেখিয়েছিলাম। শুরু করছি আজকের গল্প। আজ থেকে কয়েক বছর আগে এক শীতের দুপুরে আমি হারেজ আর আমার বন্ধু ইমন পুকুরের পাড়ে বসে বড়শি দিয়ে মাছ ধরার চেষ্টা করছিলাম। অনেকক্ষণ ধরে বসে থাকার পরও আমরা একটা মাছও ধরতে পারিনি। এই কারণে আমাদের দুজনেরই মন খুব খারাপ। ঠিক এমন সময় সেখানে বকুল এসে হাজির। কিরে, তোরা এইখানে বসে মাছ ধরতেছিস? আমার কাছে একটা ভালো খবর আছে। খবর? কি খবর বলতো? পূব দিকের খালের ওই পারে যে বাগানটা আছে না, সেই বাগানের মধ্যে কয়েকটা পেয়ারা গাছ আছে। সেই গাছে অনেক বড় বড় পেয়ারা ধরছে। যাবি নাকি আনতে? ওহ, কি যে খবর শোনাইলি রে বন্ধু, মনটা খুশি হয়ে গেল। অনেকক্ষণ ধরে মাছ ধরার চেষ্টা করতেছি, কিন্তু একটা মাছও পাই নাই, তাই মনটা খুব খারাপ ছিল রে। তোর খবর পেয়ে আমার মনটা এখন ভালো হয়ে গেল। চল, আজকে সন্ধেবেলায় সবাই মিলে যাই, পেয়ারাগুলো পেরে নিয়ে আসি। সন্ধেবেলা বট গাছের নিচে সবাইকে আসতে বলবি, রাসেলকে খবর দিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি রাসেলরে বলে দিব। তোরা চলে আসিস, এখন আমি যাই। বকুলের কথা শুনে আমার বেশ আনন্দ হচ্ছিল। সবাই মিলে বসে পেয়ারা মাখা খাবো, ওই একটা বনভোজনের মতো ব্যাপার হবে। আরও কিছুক্ষণ বসে থাকার পরও আমরা যখন একটা মাছও পাচ্ছিলাম না, তখন বেশ বিরক্ত হয়ে আমরা সেখান থেকে উঠে যাই আর যে যার বাড়ি চলে যাই। শীতের দুপুর, তার সাথে ঠান্ডাটাও বেশ জাঁকিয়ে পড়েছিল। ঘরে যেয়ে আমার ঘুম পেয়ে গেল। আমি কাঁথা ঢাকা দিয়ে ঘুমিয়ে পড়লাম। আমার ঘুম যখন ভাঙল, দেখলাম সন্ধ্যে 7টা বাজে। সন্ধেবেলা আমার সবার সাথে দেখা করার কথা ছিল। আমার বন্ধুরা নিশ্চয়ই আমার উপর রাগ করেছে। আমি তাড়াতাড়ি উঠে রওনা দিলাম সে বট গাছের নিচের মাচার দিকে, যদি ওরা ওখানে এখনো বসে থাকে। যে দেখতে পাই ওখানে একজন বসে আছে, মাথা এবং মুখ ঢেকে টুপি পরেছে, তাই মুখ দেখা যাচ্ছে না। দেখে মনে হলো এটা রাসেল বসে আছে। কে রে, রাসেল নাকি ভাই? রাসেল কোনো সাড়া দিল না, মনে হয় রাগ করেছে। রাগ করারই কথা। শীতকালে সন্ধে হয় বিকেল 5টায়, আর এখন 7টা বাজে। হয়তো অনেকক্ষণ ধরে ও আমার জন্য অপেক্ষা করছে এখানে। রাসেল, রাগ করিস না ভাই, আমি একটু ঘুমায় পড়ছিলাম। ঘুম থেকে উঠে দেখি 7টা বাজে।
উঠেই দৌড়াতে দৌড়াতে এইখানে চলে আসলাম। বাকিরা সব কোথায়? আর কাউরে তো দেখি না। সবাই বাগানে চলে গেছে, তুই চল আমার সাথে। আচ্ছা চল চল। আমি রাসেলের পিছন পিছন হাঁটতে শুরু করলাম। চারিদিকে গাছপালায় ঘেরা এই এলাকাটা একেবারে নির্জন, কোনো বসতি এখানে নেই। রাত্রিবেলা এখানে একা একা আসা যায় না, বেশ ভয় লাগে। এখন আমার সঙ্গে রাসেল রয়েছে। আবার রাসেল বলল বাকিরা মানে বকুল আর ইমন সেই বাগানের দিকেই নাকি গেছে। এই কথা ভেবে অতটাও ভয় লাগছে না আমার। আমি হাঁটতে থাকলাম রাসেলের পিছন পিছন। হাঁটতে হাঁটতে আমরা সেই বাগানের কাছে দিয়ে পৌঁছলাম যেখানে রয়েছে একটি খাল বা ছোট নদী। সেই নদী পার করতে পারলেই বাগান। নদীতে জল বেশি নেই, তবে হেঁটে পার হওয়া যাবে না। তার উপর আবার কনকনে ঠান্ডা, হাত পা যেন বরফ হয়ে আসছে। জলের মধ্যে তো পা রাখাই যাবে না। সেখানে রাখা ছিল একটা ছোট্ট নৌকো। আমরা সেই নৌকোতে করেই পার হব। এই রাসেল, ইমন আর বকুল কোথায় রে? ওদেরকে তো দেখি না। ওরা তো বাগানের ভিতরে আছে। আমাদের আসার আগেই ওরা বাগানের ভিতর চলে গেল। বাবা, খুব সাহস তো ওদের। হঠাৎ একটা বিষয়ে আমি চিন্তিত হয়ে পড়লাম। নদীতে একটাই ডিঙি নৌকো রাখা রয়েছে, আর সেই নৌকোটা রয়েছে এপারে। ইমন আর বকুল যদি নদী পার হয়ে ওপারে বাগানে যেয়ে থাকে, তাহলে নৌকোটা তো ওপারেই থাকার কথা। এপারে আনলো কে? আমি এই কথাটা রাসেলকে বলতে যাব, অমনি তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, ও চল চল, নদী পার হই চল। দেরি হয়ে যাচ্ছে বলে আমি আর রাসেলকে কিছু বলতে পারলাম না। ভাবলাম এই কথাটা ওদেরকে পরে জিজ্ঞাসা করব। আমরা তাড়াতাড়ি নৌকোয় যেয়ে উঠলাম। নৌকো থেকে নেমে বাগানের কাছে গিয়ে দেখলাম সেখানে বাঁশ দিয়ে বেড়া দেওয়া রয়েছে, যাতে সেই বাগানে কেউ অবাধে ঢুকতে না পারে। আয়, ভিতরে চলে আয়। রাসেল আমাকে ভিতরে যেতে বলে বাঁশের উঁচু বেড়া এক লাফ দিয়ে পার হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? এত উঁচু বেড়া রাসেল কিভাবে টপকালো? আমার পক্ষে তো এটা সম্ভব না। আর আমি যতদূর জানি এই কাজ রাসেল আগে কোনোদিন করেনি। এবার আমার গা ছমছম করতে লাগলো, হাত পা কাঁপতে শুরু করেছে আমার। দাঁড়িয়ে আছি আর এদিক ওদিক তাকাচ্ছি। আয়, ভিতরে চলে আয়, আয়। রাসেল আবার আমাকে ডাকলো। তার ডাক শুনে আমি বাঁশের বেড়ার ওপরে উঠে ঝাঁপ দিলাম ভিতরে।
ভিতরে ঝাঁপ দিয়ে বাগানের কিছুটা ভিতরে যেয়ে আমি আর রাসেলকে দেখতে পাচ্ছি না। এ কি, রাসেল কোথায় গেল? এই মাত্র তো এখানে দেখলাম। আর ইমন, বকুল, ওরাই বা কোথায়? ওদেরকেও তো দেখতে পাচ্ছি না। এবার আমার ভয় লাগতে শুরু করলো। রাসেল, 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 ইমন, বকুল। না, কোনো সাড়া নেই। তবে কি ওটা রাসেল ছিল না? তাহলে আমি এখানে কার সাথে এলাম? ভয়ে আমি থরথর করে কাঁপছি। আমি নিশ্চয়ই ভূতের হাতে পড়েছি। কোনো ভূত আমাকে এখানে ডেকে নিয়ে এসছে। আমার এখান থেকে পালাতে হবে। বাগান থেকে ফল চুরি করবি? কর কর। কে 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 কথা বলে? কে? গাছ থেকে একটা ডাল ভেঙে পড়ে। শব্দ পেয়ে আমি সরে যাই, তাই রক্ষা। কোথাও কোনো হাওয়া চলছে না, অথচ গাছের ডাল ভাঙলো কি করে? আমি নিশ্চিত হলাম এখানে ভূত আছে। কোনো ভূতই হয়তো আমাকে ডেকে এনেছে। ওটা নিশ্চয়ই রাসেল ছিল না। এ কি, এটা রাসেলের আর্তনাদ মনে হলো না? হ্যাঁ, আমি তো রাসেলের আর্তনাদ শুনতে পেলাম। সে চিৎকার করছে। মনে হচ্ছে তাকে কেউ মারছে। তবে কি সত্যি সত্যি সে রাসেল ছিল যেখানে আমাকে নিয়ে এলো? রাসেল, রাসেল, রাসেল। আমার সামনে রাসেলের দেহ এসে পড়ল। কেউ তাকে মেরে ফেলেছে। রাসেল, রাসেল, এ তোর কি হলো? রাসেল! আবার একটা দেহ এসে পড়লো এখানে। অন্ধকারে খুব ভালোভাবে বোঝা না গেলেও আমার আন্দাজ এটা ইমনের দেহ। ইমন, ইমন, ইমন। ঠিক সেই সময় হাসির শব্দ শুনতে পেলাম। হাসির শব্দে চারিদিকটা গম গম করতে লাগলো। এদিক ওদিক তাকিয়ে দেখতে পাই দুজন লম্বা লম্বা লোক আমার দিকে এগিয়ে আসছে।
ফল চুরি করবি? এই বাগানের ফল চুরি করবি? আমরা আছি কি করতে? এইখানে ফল চুরি করতে আসলে আমাদের হাত থেকে পার পাবি না। ওরা দুজন কোনো মানুষ না, ওরা ভূত। ইমন আর রাসেলকে ওরা মেরে ফেলেছে। এবার এবার আমাকেও মেরে ফেলবে। আমাকে আমাকে পালাতে হবে, পালাতে হবে। মানে ছেড়ে দাও, ছেড়ে দাও, মানে আমাকে ছেড়ে দাও, বাঁচাও, 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 আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। বাগান থেকে ফল চুরি করবি? কর কর। আমি নদীর পাড়ে গিয়ে পড়লাম। দেখতে পেলাম নদীর ওপারে হাতে মশাল নিয়ে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। পিছনে আসছে ওই দুটো ভূত। নদীতে নৌকো দাঁড়িয়ে আছে, কিন্তু সেই নৌকো চালিয়ে যাবার ক্ষমতা আমার নেই। মাটিতে পড়ে আছি আমি, ওঠার শক্তি নেই আমার। ভূতগুলো আর একটু কাছে আসতেই আমি অজ্ঞান হয়ে গেলাম। আমি চোখ খুলে দেখি রাসেল, ইমন, বকুল, আমার বাবা সবাই আমার চারপাশে ঘিরে দাঁড়িয়ে আছে। হারিজ, ওই বাগানে তুমি একা একা কেন গেছিলা বলো তো? তুমি জানো না ওই বাগানে দুইটা ভূত থাকে? ওই ভূত দুইটারে মন্ত্র দিয়ে আটকে রাখা হয়েছে ওই বাগান পাহারা দেবার জন্যে। রাসেল আর ইমন আমারে বলল তোমাদের নাকি ওই বাগানে যাবার কথা ছিল, কিন্তু ওরা তো কেউ যায় নাই। তোমারেও খুঁজে পাওয়া যাইতেছিল না, তাই সন্দেহ করে আমরা সবাই মিলে ওই বাগানে গেলাম তোমারে খোঁজার জন্যে। আমরা আরেকটু দেরি করলে তোমারে আর পাওয়া যাইতো না, মরে যেতা তুমি। এই কাজ আর কোনোদিন কইরো না। এটা তো বুঝলাম যে আমার বন্ধুদের মধ্যে কেউ সেখানে ছিল না। তাহলে কে আমাকে ওই বাগানে নিয়ে গেল? আর ওই লাশ দুটো কার ছিল? এটা আমি আজও বুঝতে পারলাম না। আজকের মতো গল্প এখানে শেষ করছি। পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। প্লিজ সঙ্গে থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প। ধন্যবাদ।